চিন্তা ভাবনা করছি। আমি পরিশেষে যে কথাটা বলতে চাই, আমাদের এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমি এটা ক্রিটিক করব না, আমি এটুকু বলবো আপনারা অনেক সচেতন, কিন্তু তারপরও এখানে সিও সাহেব বললেন দু একটা নিউজ এমনভাবে করা হয় যার মধ্যে মানুষের মধ্যে আরও ভয় ঢুকে যায়। অর্থাৎ ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। যখন একটা নেগেটিভ নিউজ হয় তখন কিন্তু এটি কিন্তু মানুষ যেহেতু অনেকবার প্রতারিত হয়েছে, সেখানে তারা খুব সহজে বিশ্বাস করে। তবে এটা ঠিক যে আপনারা অবশ্যই একটা নিউজ যখন করবেন সেটা তথ্য সূত্র বা এই জিনিসগুলো কিন্তু আপনাদের জানতে হবে। আপনারা একটা শোনা কথা দিয়ে আপনি এমন একটা নিউজ করে দিলেন যেটি একটি সরকারি প্রতিষ্ঠান অথবা যারা এখানে বিজনেস করে, বিজনেস এন্টিটি, সবাই যদি আবার বিপর্যস্ত অবস্থায় পড়ে, তাহলে রেজাল্টটা কী? এখান থেকে আপনারা বেরিয়ে আসতে হলে আমি মনে করি যে আপনারা অনেক সচেতনতার পরিচয় দিয়েছেন এবং আপনারা এই বিষয়ে অবশ্যই তথ্যভিত্তিক নিউজটা করবেন। একটা ফেক কথা দিয়ে বা অমুক জায়গায় অমুক শুনেছি এটা করলে হয় কি যে এটি একটা ভুল মেসেজ যায় এবং এই ভুল মেসেজগুলো কিন্তু বেশি ছড়ায়। তা আমি আজকে যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলবো যে ইভ্যালি নতুন যাত্রা শুরু করলো। তবে আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করছি। আপনারা আলিশা মার্ট নিয়ে অনেক কথা বলেন, আমিও চেয়েছিলাম আলিশা মার্ট ফিরে আসুক এবং সেই প্রচেষ্টা ছিল। আলিশা মার্টের 42 কোটি টাকার মধ্যে 41 কোটি টাকা স্ক্রপ সার্ভিস থেকে টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে, আমি ব্যবস্থা করেছি। কিন্তু আমাদের এখানে যে মামলাগুলো আছে, আমি কিন্তু তাকে ডেকে প্রতি সপ্তাহে 15 দিন পর 15 লাখ 20 লাখ টাকা করে আমরা কিছু কিছু গ্রাহকদের দেওয়া শুরু করেছিলাম। কিন্তু একটা পর্যায়ে উনি আর কোঅপারেট করেন নাই। কোঅপারেট যখন করেননি, আমরা মামলা করেছি সিআইডিতে এবং তার প্রেক্ষিতে উনি কিন্তু অন্তরীণ হয়েছেন। অনেকে প্রশ্ন করবেন যে উনি এতদিন কেন ওনার ধরা পড়েননি বা কী করেননি। এটি তো আমার বিষয় না। আমার সাথে আমি কি তাকে প্রোটেকশন দিচ্ছি? মোটেও না। আমি প্রোটেকশন ততটুকু দিচ্ছি যে তারা যাতে বিজনেসে ফিরে আসতে পারে। কিন্তু তারা যদি আবারও সেই জোচ্চুরি করে, আমি তো সেখানে তো প্রোটেকশন দেবো না। এখানে ডাক্তার সাহেব আছে, উনি যে কমিট করেছেন, উনি যদি আবার অন্য চিন্তা করেন তাহলে আমি তো তাকে প্রোটেকশন দেবো না। আমি প্রোটেকশন দিচ্ছি ততটুকুই, আমার যে 6,500 মামলা পেন্ডিং আছে সেই মামলাগুলো আমি নিষ্পত্তি করব। দ্বিতীয় প্রোটেকশন দিচ্ছি তাদের এর বাইরে যে হাজার হাজার গ্রাহকরা টাকা পায়নি, সেই টাকাগুলো আমি জানি এটার পর থেকে আরও প্রচুর অভিযোগ আসবে, প্রচুর ফোন আসবে আমার কাছে, প্রচুর ব্যক্তিরা দেখা করতে আসবে। আমার এই বিষয়গুলো অ্যাজ এ ভোক্তার ডিজি হিসেবে ভোক্তাদের এই কষ্ট আমাকে শুনতে হবে। সেই কষ্ট শোনার জন্য আমার রেজাল্টটা কী? অর্থাৎ সেই অভিযোগগুলো আমি যত করে নিষ্পত্তি করতে পারবো, সে যদি স্মুথ বিজনেস করে এবং সেই বিজনেসের বাইরে যদি এখানে রাসেল সাহেব যদি অন্য কোনো চিন্তা করার অবকাশ নেই, তারপরে যদি করে, সেখানে তো আমার প্রোটেকশন থাকবে না। আমি এটা স্পষ্টভাবে বলতে চাই। আমি আপনাদেরকে এইভাবে আশ্বস্ত করতে চাই যে ই কমার্স আপনার এক্সপ্যান্ড হবে। ই কমার্সকে কোনোভাবে যদি আমরা ঠেকিয়ে রাখি তাহলে কিন্তু আমার দেশেরই বিপর্যয় হবে। আমাদের স্মার্ট বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে এইটা কিন্তু একটা মাধ্যম, এটা একটা টুলস। এই টুলসটাকে আমাদের এক্সপ্যান্ড করার সুযোগ দিতে হবে এবং আমরা শুধু ভোক্তাদের কথা বলি না, আমরা বিজনেস এন্টিটির কথা বলি। আমাদের 54 ধারায় স্পষ্ট বলা হয়েছে এখানে বিজনেস এন্টিটিকেও আমাকে প্রোটেকশন দিতে হয়, কারণ ভোক্তারা কখন সার্ভিস পাবে? বিজনেস এন্টিটিকে প্রোটেকশন দিলেই তো সার্ভিস পাবে। তারা যদি স্মুথ বিজনেস করার পরিবেশ পায়, তাদের সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করতে হয়, তাহলেই পারবে। সেই হিসেবেই আমরা আজকে আয়োজন করেছি। আশা করছি যে আজকে যারা পেলেন তারা সৌভাগ্যবান। এর পরবর্তীতে আমরা আরও বেশি সৌভাগ্যবানদেরকে আমরা ডাকবো এবং আস্তে আস্তে এটা নিষ্পত্তি করব। আপনারা হয়তো প্রশ্ন করবেন টাইমলাইন কি। আমি আশা করছি যে এটা যত দ্রুত পারা যায়, মেবি এটি হতে পারে আমাদের 6,500, এটি 6 মাসে হতে পারে, এটা 1 বছরে হতে পারে। তবে এটি যত দ্রুত করা যায় সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এই বিষয়গুলো সাপোর্ট দিয়ে যাচ্ছেন।